স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা এই ডিভাইসটা এখনো মানুষজন খুঁজে থাকে। এটার বয়স কিন্তু অলমোস্ট 5 বছর হয়ে গেছে। আর এই ডিভাইসটার মধ্যে যেই পরিমাণের গ্রিন লাইন আর পিঙ্ক লাইন পড়ে, তারপরে মানুষজন এই ডিভাইসটাকে কেন খুঁজে সেটা জানার জন্য গত কিছুদিন আমি এটাকে ব্যবহার করি এবং যা বুঝলাম, হ্যাঁ, এটা নিয়ে পুরো ভিডিওতে কথা বলবো। তার আগে ধন্যবাদ দিতে চাই গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই রিভিউ দেখার পরে মনে হয় যে এই ডিভাইসটা আপনি নেবেন, তাহলে আপনি গ্যাজেটম্যান থেকে নিতে পারেন। তাছাড়াও গ্যাজেটম্যানে কিন্তু অন্যান্য যে কোনো ধরনের ডিভাইস আপনি পেয়ে যাবেন, অথবা নতুন ডিভাইস লাগলেও আপনি তাদের কাছে কালেক্ট করতে পারবেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও তারা কিন্তু অনলাইনে সাপোর্ট দিয়ে থাকে। আপনি তাদের সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের সকল কিছু লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে। আপনি যদি নোট 20 আলট্রাটাকে হাতে নেন, তাহলে আপনার কাছে ফিল হবে যে আপনি S23 আলট্রা ইউজ করতেছেন, কারণ এটা ডিসপ্লে কিন্তু ওইরকম কার্ভ এবং এটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলেও ওই যে এস সিরিজের এখন যে মানে ফ্ল্যাগশিপ ফোনগুলো পাওয়া যায় সেগুলোর মতো, যার কারণে আমার মনে হচ্ছে যে মানুষজন এই ডিভাইসটা কিনতে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে শুরুতেই বলে রাখি যে এই ডিসপ্লেটার মধ্যে প্রচুর পরিমাণের গ্রিন লাইন পিঙ্ক লাইন পড়ে যায়, ডিসপ্লে চলে যায়, এরকম নানান ইস্যু রয়েছে। যেরকম আমার হাতে ডিভাইসটারই যদি আপনি উপরের দিকে তাকান, তাহলে এই জায়গায় দেখতে পারবেন বার্নিং কিছু ইস্যু রয়েছে, মানে ডিসপ্লে বার্ন হয়ে গেছে এই টাইপের কিছু একটা, বা এটাকে মেবি অন্য আরেকটা নাম বলে, আমি শিওর না। এটা ডিসপ্লেতে প্রবলেম শুরু হয়ে গেছে। ইভেন আমি এই ধরনের ডিভাইসগুলো আরো অনেকগুলো দেখেছি, মানে নোট 20 আলট্রা অনেকগুলো ফোন আমি হাতে নিয়ে দেখলাম, ম্যাক্সিমাম ডিসপ্লেতেই প্রবলেম। তো সেই জায়গায় এসে এই ফোনটা কারা কিনবে আমি শিওর না, ভিডিও শুরুতেই আপনাদেরকে এটা বলে নিলাম। তারপর যদি আপনি এটার প্রিমিয়ামনেস দেখেন, হ্যাঁ, এটাতে কোনো ডাউট নাই যে এটা এখন পর্যন্ত সত্যি বলতে অনেক অনেক বেশি প্রিমিয়াম একটা ফোন। আপনি হাতে নিলে একদমই ফিল করতে পারবেন না যে আপনার হাতে S23 আলট্রা নাকি 5 বছর পুরাতন একটা নোট 20 আলট্রা। তারপর যদি আপনি এটা ডিসপ্লে দিকে তাকান, তাহলে এই জায়গায় আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.9 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যেটাতে 120 হার্জ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ সাপোর্ট পাচ্ছেন। আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, এবং এটার মধ্যে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পাচ্ছেন। এটার মধ্যে প্রোটেকশন যেটাই দেখ না কেন, কারণ এটা তো ভাঙার আগে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। তো এই ফোনটা না কেনার অন্যতম একটা রিজন হতে পারে হচ্ছে এটা ডিসপ্লে। তাছাড়া অনেকে আছেন এই ধরনের 4-5 বছর পুরাতন ফোনগুলো কিনতে চান এটার ক্যামেরার জন্য। এই ফোনগুলো কিন্তু ক্যামেরাতে অনেক ভালো পারফর্ম করে থাকে। এটার মধ্যে মেইন ক্যামেরা হিসেবে পাবেন 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এবং এতে যে আলট্রা ওয়াইড লেন্সটা থাকছে সেটা একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং 5x পেরিস্কোপ যে লেন্সটা রয়েছে সেটা কিন্তু এই জায়গায় 12 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে। এর মেইন লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল ছিল। এর মেইন লেন্সের ছবি নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেইন থাকবে। ইভেন যদি আপনি এটা দিয়ে পোর্ট্রেটে তুলেন, পোর্ট্রেট গুলো মাখন লেভেলে আসতেছিল। ইভেন লো লাইটেও আমি দেখলাম যে খুবই শার্প ছবি দিচ্ছিল, ছবিতে কোনো ধরনের প্রবলেম নাই, এবং আশা করি যে এটা নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেইন থাকবে না। কিন্তু যদি আপনি টেলিফোটো লেন্সে আসেন, এই জায়গায় আপনি একটা 5x লেন্স পাচ্ছেন, কিন্তু এই 5x লেন্স দিয়ে কিন্তু আপনি কোনো ধরনের পোর্ট্রেট ছবি তুলতে পারবেন না, জাস্ট ল্যান্ডস্কেপ ছবি নরমালি তুলতে পারবেন। আর এর 5x টা দেখলাম যে 5x এ যাওয়ার পরেই একটু কেমন জানি ঘোলাটে টাইপের হয়ে যায়, এতটাও ভালো ডিটেইল ছবি দিতে পারতেছিল না। এটা কেন জানি আমার কাছে খুব একটা ভালো লাগতেছিল না। আমি অন্যান্য ডিভাইস ইউজ করে দেখলাম, মানে অন্য দুই একটা রিভিউ দেখে দেখলাম যে সেইগুলোতে ভালো আবার পারফর্ম করতেছিল, যার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে আমার হাতের এই ইউনিটটাতে হয়তো বা 5x লেন্সের মধ্যে কোনো প্রবলেম। তাছাড়া আলট্রাওয়াইডের ছবিগুলো খুবই সুন্দর ছিল ডে লাইটে, কিন্তু লো লাইটে যাওয়ার পর একটু নয়েজ এবং রেইন দেখতে পাই। কিন্তু এই ফোনটা যেহেতু এখন 40,000 টাকা প্রাইসে পাওয়া যাচ্ছে, সেই জায়গায় আমার কাছে ক্যামেরা সেটআপ দেখে মনে হচ্ছে যে বেস্ট ক্যামেরা হতে পারে। কিন্তু এই জায়গায় কিন্তু অনেক ধরনের ক্যামেরা রয়েছে, যেরকম পিক্সেল 7 রয়েছে, যেটা এইটা থেকে ক্যামেরার দিক দিয়ে অনেক অনেক বেশি এগিয়ে আছে, যার কারণে এটাকে আমি ক্যামেরার দিক দিয়ে এতটা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি না। আর সেলফি ক্যামেরা হিসেবে একটা 10 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, যেটার ছবিও খুবই সুন্দর ছিল, আপনাকে মানে সুন্দর করে দিবে এরকম একটা অবস্থা। কারণ স্যামসাং এখন রিসেন্টলি দেখলাম যে কালার চেঞ্জ করে ফেলে, ঠিকঠাক ভাবে কালার দেয় না, মানে কালারটা অনেক বেশি স্যাচুরেটেড থাকে। এই স্যাচুরেটেড কালারটাই ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করে থাকে। আর এটা মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 8K 24 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা একটা ভালো ব্যাপার। তার পাশাপাশি এটার মধ্যে কিন্তু পোর্ট্রেট ভিডিওর অপশনটাও থাকছে। আপনি ভিডিও স্যাম্পলটা দেখেন, আই থিংক বুঝতে পারবেন। আর এটা হচ্ছে নোট 20 আলট্রার মেইন লেন্সের ভিডিও। মেইন লেন্স দিয়ে আপনি কিন্তু পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, যেটা দেখতে পারতেছেন আমার এজ ডিটেক্ট কত। আমি যদি একটু মুভ করি তাহলে এজ ডিটেক্টটাও আই থিংক বুঝতে পারবেন। তো এটা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা যদি 4K সাপোর্ট থাকতো এবং এজ ডিটেক্ট একটু ভালো হতো, তাহলে কিন্তু এটা একটা ভালো ভিডিওর জন্য ডিভাইস হতে পারতো। বাট পোর্ট্রেট ভিডিওর জন্য এটা কখনোই পারফেক্ট না, এবং পোর্ট্রেট এজ ডিটেক্ট ছেড়ে দেয়, এরকম টুকটাক ইস্যু রয়েছে। তাই এরকম 4-5 বছর পুরাতন ডিভাইসগুলো কেনার ক্ষেত্রে আমাদের মাথায় আরেকটা চিন্তা আসে, সেটা হচ্ছে পারফরমেন্সের কি অবস্থা, পারফরমেন্স কি ঠিকঠাক পাবো কিনা। এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা এক্সিনোস এবং একটা স্ন্যাপড্রাগন। এই সময় এসে যদি আপনাকে এই ডিভাইসটা কিনতেই হয়, মানে আপনি কিনবেনই এরকম একটা অবস্থা, তাহলে অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা নেন। তাহলে আপনি পারফরমেন্সে তো অবশ্যই বেটার একটা সাপোর্ট পাবেন, তার পাশাপাশি ক্যামেরাতেও কিছু ইমপ্রুভ দেখতে পাবেন। এটার মধ্যে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের একসময় জনপ্রিয় SoC 865 5G যে চিপটা রয়েছে সেটা। আর এটার পারফরমেন্স স্টিল নাও আমি ভালোই পাচ্ছিলাম, খুব বেশি একটা পারফরমেন্স নিয়ে প্যারা খাবেন যে ব্যাপারটা এরকম না। আর এটার মধ্যে স্টোরেজ হিসেবে থাকছে UFS 3.0। সবকিছু মিলিয়ে আমি যেটা দেখলাম, এটার মধ্যে গেমিং করেন কিংবা আপনি যদি রেগুলার লাইফে ইউজ করেন, পারফরমেন্স নিয়ে খুব একটা প্যারা খাবেন না। যদি আপনি হেভি গেম
গেমার হয়ে থাকেন তাহলে আমি আপনাকে এটা রিকমেন্ড করবো না, কারণ এটার পারফরমেন্স এই সময় এসে খুব একটা আহামরি ভালো দিচ্ছিল না। তাছাড়া এটা কেনার পরে আপনি সফটওয়্যার আপডেট খুব বেশি দিন পাবেন না। আর আমার এটার মধ্যে অলরেডি আপডেট এসে আছে, কিন্তু আমি আপডেট দিতে পারতেছি না ভয়ে যে এটার মধ্যে গ্রিন লাইন পড়ে যাবে কিনা। তো সেই জায়গায় যদি আপনি এই ডিভাইসটা কিনেন, আপডেট নিয়েও আপনি প্যারা খাবেন, কারণ খুব বেশি দিন আর আপডেট পাবেন না। আর পারফরমেন্সটাও মানে এই প্রাইস রেঞ্জে 40,000 টাকা প্রাইস রেঞ্জে আমার কাছে খুব একটা বেশি মনে হচ্ছিল না, কারণ এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো পারফরমেন্স ওয়ালা ফোন কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যদি গেমিং এর জন্য ফোন নিতে চান তাহলে আপনি iQOO Neo 10 টা দেখতে পারেন, যেটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপ থাকতেছে এবং এটা দিয়ে আপনি তুমুল লেভেলের গেমিং করতে পারবেন। তো সেই জায়গায় এসে এরকম 5 বছর পুরাতন নোট 20 আলট্রা কেনার কোনো মানেই হয় না। তার থেকে বড় বিষয় হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এটার মধ্যে 4500 mAh এর একটা ব্যাটারি রয়েছে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেখে মনে হচ্ছিল এটার মধ্যে 3000 mAh এর ব্যাটারি রয়েছে। এটার ব্যাটারি ব্যাকআপ খুব একটা সুবিধার ছিল না। এটা ডিপেন্ড করবে যে আপনি কিরকম ইউজড ফোন কিনতেছেন বা আপনার ফোনের কন্ডিশন কিরকম, এটার উপর একটু ভেরি করতে পারে যে আপনি কতটুকু ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন কিংবা ক্যামেরা থেকে কতটুকু ভালো আউটপুট পাবেন। আমার কাছে এটা খুব বেশি একটা সুবিধার মনে হয় নাই। ওভারঅল যদি সবকিছু চিন্তা করি 40,000 টাকা কিন্তু অনেক টাকা। তো সেই জায়গায় এসে এ ধরনের নোট 20 আলট্রা আপনাদেরকে কখনোই রিকমেন্ড করবো না। ভিডিও শেষে আপনাদেরকে একটা বোনাস টিপস দেই, সেটা হচ্ছে যদি আপনি গেমিং এর জন্য এই বাজেটে ফোন নিতে চান, আপনি চোখ বন্ধ করে iQOO Neo 10 টা নেন। আর যদি ক্যামেরার জন্য নিতে চান তাহলে Pixel 7 Pro আপনার জন্য। আল্লাহ হাফেজ।